জামা দেখে শুনে কি রে কি হয়েছে তুই বমি করতেছিস কেন হ্যাঁ তোর চোখ কিরে তুই এই অপকর্মটা কই করছস তুই জানস তুই মা হইতে চাইতেছস তোর গর্ভে সন্তান আছে কি যাতা কথা কইতাছো গর্ভের সন্তান আইব কই থেকে আমি তো কলেজে পড়ি আমার মনে হইতাছে যে ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা হইছে সেই লেগা চুপ একদম চুপ গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে না আরে তুই মা হইতে চাইতেছস ওই কলঙ্কিনী এই কাজটা কই করছস কয় অন্য সময় আছে কি মানে কি বলমু বলো তো আসলে তোমরা না আগের কালের মহিলারা মানে পায়ের নিচ একটা বমি করলেই মনে করো যে প্রেগনেন্ট হয়ে গেছে তাই না ওইসব প্রেগনেন্ট আমি কিছুই হই নাই তুই কি ভাবছস আমি বোকা তোর মতো লেখাপড়া করি নাই কিন্তু তোর গর্ভের থেকে আমি জন্ম নিই নাই আমার গর্ভের থেকে দুইটা সন্তান হইছে আরো হাজারো মহিলারে দেখছি আমারে শিখাইতে আসিস এখনো সময় আছে কইয়া দে এই অপকর্মটা কই করছস কইবি না তো কই কেন করছে এই কামটা কে করছে মা বলা মাইরে বলা কইতাছি মা তুমি কি শুরু করছো ওরে মারতেছো কেন এইভাবে আমার বোনে কলেজে যাইতেছে এর মধ্যে তুমি ওরে মারতেছো কি তোমার সমস্যাটা কি কত সমস্যা আমার না সমস্যা হইছে তোর বইনের কলেজ যাইতে হইব না লেখাপড়া আর করতে হইব না তোর বোন কি করছে জানোস কি করছে আমার তা জানার দরকার নাই আমি শুধু এতটুকু জানি আমার বাপ নাই বোনটারে আমি অনেক আদরে যত্নে মানুষ করছি আমি নিজে লেখাপড়া করি না ওরে কলেজে পড়াইতেছি আরো বড় পাশ করামু যাতে ও শিক্ষিত হইতে পারে তুমি ওর গায়ে একটা আচরণ দিবা না আমার বোন কি এমন করছে তুমি ওরে এমনি মারতেছো খুব কষ্ট করে লেখাপড়া করাইতাছস আয়ে বিয়ে পাস করাবি এই হারামজাদি তো বুঝলো না যে আমার ভাই কত কষ্ট করে লেখাপড়া করাইতাছে কত আশা নিয়ে করাইতাছে এই হারামজাদি যদি তোর কষ্টের কথা বুঝতো তাহলে এই কাজটা করতে পারতো না কি করছে এত না পেছায় তুমি আমারে কইবা কি করছে ও কেমনে কমো ভাইয়ের কাছে বোনের কলঙ্কের কথা কেমনে কমো তোর বোন মা হইতে যাইতাছে কি আমল তামল কইতাছো মা তুমি কি ভুলে গেছো ও তোমার নিজের পেটের মেয়ের সম্পর্কে এই ধরনের মিথ্যা অপবাদ কেউ দেয় কোনো মা তার সন্তানের লাগা এত বড় কলঙ্কের কথা কয় না কিন্তু আমি কইতাছি এই স্বীকার কর তোর ভাইয়ের কাছে স্বীকার কর কইতাছি স্বীকার কর মা তুমি থামো বোন একবার শুধু ক মা যা কইছে সেটা মিথ্যা একবার তুই শুধু আমগো সবার ভুলটা ভাঙায় দে একবার বল আমি ভাই আমি তোর ভাই তোর পাশে আছি রে বোন কোনো কিছুই মিথ্যা না ভাইজান মা যা কইতাছে সবটাই সত্যি আমি একটা ভুল কইরা বলেছি ভাইজান আমারে তুমি মাফ কইরা দাও মা আমারে তুমি মাফ কইরা দাও কি করছে এই কাজটা কে করছে আমার ফুলের মতো বইনের জীবনটা নিয়ে কে সিনেমিনি খেলছে একবার ক তুই খালি একবার ক তারে আমি এইটা দিয়ে একদম কোপায় মাইরা ফেলাবো ক কে করছে এটা ক কিলো এই বাচ্চার বাপ কেডা নাম কো তোর বাইরের নাম কইয়া দে নাম কো বাচ্চার বাপের নাম কো আমাগো এলাকার এনজিওর স্যার রাসেল স্যার অফিসার তোরে আমি খাইছি আজকা ভাইজান আরে ভাইজান দাঁড়াও ভাইজান ভাইজান দাঁড়া আজকে তোরে আমি খাইছি না থামো তুমি কেন মারতাছ ওরে তুই ওরে স্যার তুমি ছাড়ো আমার বইনের জীবনটা শেষ করে দিতে আমি আজকে কোপাইলামু না ভাইজান তুমি এটা করতে পারবে না তুমি কেন মারতাছ ওরে কেন মারতে চাইতাছো কও বই তুই কেন বুঝতেছস না তোর জীবনে আমি
একটা ফুলের টোক্কা পর্যন্ত লাগতে দেই নাই। আর এই ছেলে কিনা তোরে এই এই তোর ভিতর কি মায়া বইলা কিছু নাই? হ্যাঁ, তোর ভিতর কি ধর্ম নাই, কর্ম নাই? তুই কেমনে পারলি আমার বোনের নষ্ট করতে? তোর লজ্জা নাই? কি 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 বলতেছেন এসব? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতেছস না? তোরে আমি শেষ ও জানে না, কিছু জানে না ভাইজান, সত্যিও কিছু জানে না। কি হয়েছে তোমার ভাই আমার এইভাবে মারতেছে কেন? আমি প্রেগন্যান্ট। কি 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 কইতেছো তুমি এইসব? দেখো, আমার মা বলছে আমার বোনে নাকি প্রেগন্যান্ট। ও বলছে তুমি নাকি এই সন্তানের বাবা। আমি আমি তোমার কাছে হাত জোড় করতেছি ভাই, তুমি ভালো মানুষ, তোমার কোনো দোষ নাই। এই বয়সে পোলাপান ভুল করছে হয়তো। তুমি তুমি শুধু আমার আমার বোনটারে বাচ্চাটার স্বীকৃতিটা দিয়ে দাও, বাচ্চার স্বীকৃতিটা একটু দিয়ে দাও। আরে কি উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? আমি কিসের বাচ্চা স্বীকৃতি নিয়ে এইসব আমি পারবো না। একদম কল্লা ফলাই দিব। আমার বোনের গ্রহণ করবি না মানে? আমার বোনের গর্ভে তোর বাচ্চা দেওয়ার সময় মনে আছিল না হারামজাদা? ছেড়ে দাও মা। ভাইজান শান্ত হতো। এমনি করে যদি তুমি রাগারাগি করো তাহলে কি কোনো সমাধান হইব? আমি ওরে বুঝাই কইতাছি, তুমি থামো। রাসেল, সেদিন যে আমরা হোটেলে গিয়ে যে একটা ভুল কাজ করে ফেলাইছিলাম তোমার জোরাজুরিতে, এখন আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, তোমার সন্তান আমার পেটে। ভাইজান এই কথা শুই না তার মাথা গরম হয়ে গেছে। দেখো, ভাইজানের মাথা কিন্তু অনেক গরম, তাই কইতাছি তুমি উল্টাপাল্টা কোনো কথা কইও না। ভাইজান যেভাবে বলে সবটা শোনো। আরে কি কইতেছো তুমি এইসব? আমি এনজিওর চাকরি করি, এই এলাকায় কিছুদিন আগে আসছি, এখানে আমার বাড়ি ঘর নাই, আমি একটা মেসে থাকি, তোমার কেমনে গ্রহণ করবো আমি? যেমনে সবাই গ্রহণ করে অমনে গ্রহণ করবি। আমার বোনের গর্ভ সঞ্চালন করার সময় মনে ছিল না? হ্যাঁ, এই মেয়েটারে কেমনে গ্রহণ করুম? আরে আমার বোন আমার কাছে বোঝা না, তুই শুধু ওর বাচ্চার স্বীকৃতিটা দে। আমার বোন প্রয়োজনে আমার কাছে থাকবো, তোর চাকরি তুই করবি। যেদিন তুই বাড়ি করতে পারবি সেদিন আমার বোনের আমি তোর ঘরে তুইলা দিয়ে আসুম। কিন্তু তুই যদি আমার বোনের এখন গ্রহণ না করস না, তুই এনজিওর চাকরি করস না, তুই কিসের চাকরি করস? তোর এনজিওর মালিককে ডাকায় তার সামনে আমি তোর তল্লা ভালাই দেবো। না না ঠিক আছে তো বাবা, আমি আপনার বোনের স্বীকৃতি দিব। মা, ও স্বীকার গেছে বাচ্চার স্বীকৃতি দিব। আর আমি বিশ্বাস করি না যে কোনো সময় এলাকা ছেড়ে চলে যেতে পারে। আজই বিয়া দিব, আজই বিয়া করতে হইব। কাজী অফিসে চল, অগনিয়া সমা তাড়াতাড়ি নিয়ে আয়। তাড়াতাড়ি চলো, ভাইজান বেশি রাইকে গেলে তোমার কোপাইতেও পারে, কারণ ভাইজান আমার অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারে। আসো। আল্লাহ, মা মা মা, তুই এইখানে কেন? মা পানি নিতে আইছিলাম মা, খুব ব্যথা করতেছে পেটের মধ্যে। আমি তোরে ঘরে রেখে গেলাম, এই অবস্থায় পানির কলে পারে আসা দরকার ছিল? ও মা, খুব ব্যথা করতেছে মা। মানে তুই শান্ত হ, আমি বুঝতে পারছি তোর প্রসব বেদনা উঠছে। সৈকত, সৈকত রে, আল্লাহ, সৈকত! কি হয়েছে মা? ও এমনি পড়ে রইছে কেন? হাসপাতালে নিয়ে যাইতেই তো, ওর প্রসব বেদনা উঠছে। একটু থাকো, আমি ভ্যান গাড়িটা নিয়ে আসতেছি। উঠ মা। গাড়ি আনতে গেছে না? দরজা আস্তে আস্তে মা, আস্তে। আস্তে বোন, আস্তে 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 আস্তে। তুই শক্ত করে ধর, শক্ত করে ধরে থাক। শুয়ে পড়। দাও মা, ধাক্কা দাও। আসো, সাবধানে ওরে ধরে নিয়ে আসো। আসো। আরে ভাই রাসেল, তুমি বাসায়?
খবর পাইছো তাইলে? কিসের খবর? আরে গতকাল বিকেলবেলা তো তোমার বউয়ের মানে আমার বইনের ব্যথা উঠছে, আমরা তো ভয় পেয়ে গেছি। তারপরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মধ্যরাতে তোমার একটা ছেলে সন্তান হয়েছে। দেখো দেখো, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। দেখি দেখি দেন, আস্তে আস্তে সাবধানে। আমার কাছে দেন। ওলে আমার বাবাটা কত সুন্দর হয়েছে, কত কিউট হয়েছে, সুন্দর হয়েছে অনেক। আল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কিন্তু একটা যে সমস্যা আছে, আমি আরো রেডি হয়েছি, আমি ঢাকায় চলে যাবো। কি বলতেছো তুমি? ঢাকায় চলে যাবো মানে? আজকে মাত্র তোমার বাচ্চাটা হয়েছে, ওর ছুটি তুলতে হইব, ওর একটা আকিকা দিতে হইব না, ওর নাম রাখতে হইব, এসব কইরা না হয় তোমার ঢাকায় যাও। কি রে বোন, ও কি বলতেছে? ভাইজান, আসলে হয়েছে কি, মূল ব্রাঞ্চ থেকে ইমার্জেন্সি ভাবে আমার ডাকাইছে, বুঝিনি তো, এনজিওর চাকরি করি। আমি যদি এখন ঢাকায় না যাই তাহলে আমার চাকরিটা থাকবো না ভাইজান। সমস্যা নাই তো, মাত্র 2 দিনের ব্যাপার। আপনারা থাকতে থাকেন, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। ভাইজান, ও যেহেতু কইতাছে জরুরি কাম আছে, তাইলে আমার মনে হয় ওরে আটকানো ঠিক হইব না। যাক, ও তো 2 দিনের মধ্যেই চলে আসবো, তখন আইসা বাচ্চারে মন ভরে আদর করতে পারবো, আমাকে সময় দিতে পারবো। আচ্ছা, তাইলে তুমি সাবধানে যাও। আর তুমি বাচ্চা নিয়ে চিন্তা করো না, আমি আছি না। আর মামা থাকতে কোনো চিন্তা নাই, নানি আছে, মা আছে। তুমি সাবধানে যাও, সাবধানে আইসো। মা, তুমি বাচ্চাটা নাও, বাচ্চাটা নিয়ে আর ওরে নিয়ে ঘরে যাও। আমি রাসেল রাগাই দিয়ে আসি। ঘরে যাও, ওরে নিয়ে ঘরে যাও। সাবধানে সাবধানে। আরে নানু, যাও, উর্মি, ঘরে যাও। আমি ঘরে গেলাম, ও মনে হয় খাইব। ভাই, তুমি আসো, আমি তোমার জন্য গাড়ি নিয়ে আসি। ঠিক আছে ভাই, আসি। কইতেছিলাম, তোমার কি আজকেই যাওয়া লাগবে? এই আজকেই আমাকে বাচ্চাটা হইছে, এখনই যদি তুমি চলে যাও মানুষজন কি কইব? আর আমিও তো অসুস্থ, আমার পাশে কি তোমার থাকার প্রয়োজন আছে না? বউ শোনো, তুমি তো জানো আমি এনজিওর চাকরি করি, এই চাকরিটাই আমার সম্বল। এখন যদি চাকরি বাকরি না করতে পারি তাহলে তো সমস্যা। ধরো আজকে আমি গেলাম না, যদি আমার চাকরি থেকে বের করে দেয়, আজকে আমার সন্তান হয়েছে, এখন তো খরচ আরো বাইরে গেছে। এখন যদি চাকরিটা চলে যায় তাহলে তো সংসার চলবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি 2 দিনের মধ্যে চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। 2 দিনই, কিন্তু এর বেশি কিন্তু দেরি করবা না। আচ্ছা, আমি তোমার কথা দিতেছি, 2 দিনের মধ্যে আমি চলে আসবো। ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে, সাবধানে যাও। ঠিক আছে, আর গিয়ে কিন্তু অবশ্যই ফোন দিবা। আচ্ছা, আল্লাহ হাফেজ। মা, হ্যাঁ, কইতেছিলাম 3 ঘন্টার যেহেতু পরীক্ষা, তুমি ওরে নিয়ে আমাকে কলেজে বেবি সেন্টার আছে ওইখানে থাকবা। ও যদি কান্নাকাটি করে আমার কাছে নিয়ে আসবা, স্যারের কাছে কইলেই আমার সঙ্গে দেখা করতে দিব। আচ্ছা ঠিক আছে, চল তো, তোর পরীক্ষা আরম্ভ হয়ে যাইব। ঠিক আছে, আগে আমার একটু দোয়া করে দাও। যারে মাজা কি হইলো? তোমরা খবর শুনো নাই? খবর? কিসের খবর? হাই হাই রে, তোমরা এখনো খবর শুনো নাই? তোমার মেয়ের জামাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এইটা আপনি কি কইতাছেন? হ্যাঁ, আপনি কি সত্যি কথা কইতাছেন না মিছা ও কথা? হো, আমি নিজে চোখে দেখে আইছি। যাই এনজিও অফিসারে করে খবরটা জানাই। না না, মা কি কয়ে গেল? তুই কম মিথ্যা কথা কয়ে গেছে, মিথ্যা কথা কয়ে গেছে না? আরে শান্ত, শান্ত, শান্ত। মা, মা কি হইছে মা? বাচ্চার কিছু হয়েছে? কি হয়েছে? খবর দিয়া গেল। এটা হইতে পারে না, এত বড় ক্ষতি আমার হইতে পারে না। বোন রে, তুই কান্দিস না। তোরে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নাই, কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, ভাগ্যে যা আছে তা হইবই। তোর তো তোর তো জীবন থাইমা থাকলে হইব না। এই যে এই যে এই যে তোর একটা বাচ্চা আছে, এই যে তুই লেখাপড়া করতেছিস, তোর লেখাপড়া তো বন্ধ করলে হইব না। তোর বোর্ড পরীক্ষা চলতেছে, আমি চাই তুই অনেক বড় হ, অনেক বড় হবি, বড় অফিসার হবি। বাচ্চাটাকে দেখতে হইব না তোর, আমরা আছি না। তুই কান্দিস না, তুই কান্দিস না। মা,
বাজার তুমি বাচ্চাটা নিয়ে ঘরে যাও, আমি আমার বোনের পরীক্ষা দিতে নিয়ে যাই। ও কি পরীক্ষা দিতে পারবো বাজার? পারতে হইব মা, বছরে একবার, জীবনে একবার আসে এই পরীক্ষা। একটা মানুষ মরে গেছে, আমরা তার সুখ পালন করার সময় পাবো, কিন্তু পরীক্ষাটা দেওয়ার সময় তো পাবো না মা। মারে তোর ভাই ঠিকই কইছে, একদিক দিয়ে ক্ষতি হইছে আর একদিক দিয়ে ক্ষতি করিস না রে মা। যা। ঠিক আছে, দাও, বাচ্চাটা দাও, আমি নিতেছি, দাও। আস্তে বাজান। এই যে, এই যে, দেখ, এই যে ফুটফুটে একটা বাচ্চা না, ওরে পালতে হইব না তোর, ওরে পালতে হলে তো শিক্ষিত হইতে হইব। চল, ওর জন্য তুই বাঁচবি, ওর জন্য তুই পরীক্ষা দিবি, চল। আমরা সবাই রাসেলের কাছে যাবো রে মা। উঠ উঠ মা, চল চল মা। উর্মি, কিরে মা, এইভাবে কাঁদতে কাঁদতে নিজের জীবনটা শেষ করে দিবি? হ্যাঁ, তোর বাঁচতে হইব না? তোর বাচ্চাটার দিকে একবার তাকাইতে হইব না? হ্যাঁ, যে যাবার এত চইলাই গেছে, কালকে কি ও ফেরত আসবো? মা, আমার কপালটা এতটা খারাপ কেন কৌতো? আমি তো রাসেলকে খুব ভালোবাসতাম, তাইলে কেন কেন আমার সাইডে এমনি করে চলে গেছে? আমি তো এই বাচ্চা চাই না, আমি রাসেল রে চাই, আমি রাসেল রে চাই। আরে না মা, না, এই কথা কইস না। রাসেল আর কোনোদিন ফিরে আসবো না বই। বাজান, তুই কি ওর খবর লই আইছস? আমি এনজিও অফিসে গেছিলাম, সেখান থেকে খোঁজ নিয়ে আসছি ঢাকায় অফিসে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এনজিও অফিসের লোকজন মিলা ওরে আজিমপুর দাফন করছে, আমরা লাশটাও দেখতে পারলাম না। তাইলে আমারও দাফন করে ফেলো ভাইজান, আমিও বাঁচতে চাই না, আমারও তোমরা দাফন করে ফেলো, আমারও তোমরা দাফন করে ফেলো, আমি রাসেলের সাথে বাঁচতে চাই না, আমি এই জীবন দিয়ে কি করবো গো তোমা? মা, মা ওরে বুঝাও, ওর কোলের বাচ্চাটার জন্য বাঁচতে হইব। ওর একটা স্বপ্ন আছে না, আমাকে একটা স্বপ্ন আছে না? একটা মানুষ মরে গেছে বইলে কি দুনিয়া থাইবা যাইব নাকি? ওর একটু বুঝাও। এমনি বললে হইব না মা, ওরে ঘরে নিয়ে চলো। ও কখন থেকে না খায় রইছে, কিছু খায় নাই, এইভাবে করলে তো মরে যাইবো। বোন চল, বোন, বাচ্চাটার জন্য তোর বাঁচতে হইব বোন, চল, জীবনে আমরা থাইবা থাকবো না, চল চল বোন, চল চল। রায়হান, রায়হান, কিরে বোন, তুই এত দেরি করবি আজকা? একবার তো বইলে যাবি, আমরা কত টেনশন করতেছি, ও মা মা কইরা অস্থির হয়ে গেল। কই গেছিলি? ভাইজান, একটা সুখবর আছে। সুখবর? তুই তুই কি আরো কোনো পাস দিছস? ভাইজান, আমি উপজেলা শিক্ষা অফিসে গেছিলাম, তারা কইলো আমি নাকি এবছর সেরা শিক্ষক হইছি। কি কইতাছে? কি কইতাছিস? সেরা শিক্ষক হইছস? ঢাকা থেকে ফোন দিছিল, আর আমারে নাকি গোল্ড মেডেল দিবে, গোল্ড মেডেল দিয়া সম্মান জানাইবে। ও কয় কি গোল্ড মেডেল, স্বর্ণের মেডেল দিব? মা বুঝতে পারছো? আমি তোমার কইছিলাম না মা, আমি তোমার কইছিলাম আমার বোন একদিন সবচেয়ে বড় হইব, অনেক বড় পুরস্কার পাইবো। দেখছো, একদম সেরার সেরা হয়ে গেছে, গোল্ড মেডেল পাইছে। পাইবই তো, তোর মতো ভাই যে সংসারে আছে, সেই সংসারে বোনেরা তোর কষ্ট করতে পারে না। না, সব পরিশ্রম ও করছে। ও যদি ভালো মতো পড়ালেখা না করতো, ও যদি ঠিকঠাক মতো মনোযোগ না দিত, তাহলে এত বড় হইতে পারতো? অনেক বড় হইছিস বোন, এত বড় আমগো বংশে কেউ হয় নাই। কই আর এত বড় হইছি ভাইজান কত? এই তো সামান্য একটা প্রাইমারি স্কুলে পড়াই, এইটা একটা তেমন কি বড় হওয়া বলো? অনেক বড় হইছিস বোন, এটা ছোট করে দেখিস না। কয়জন আর একটা সরকারি চাকরি পায় ক? একটা সরকারি চাকরির জন্য কত মানুষ হা কইরা পইরা থাকে। তুই শুধু যে একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হইছিস তা কিন্তু না, এত ঝড় ঝাপটা গেছে,
বাচ্চাটারে মানুষ করছস, ছোটবেলা বাপটা বাচ্চাটা ফালায় মইরা গেছে, তুই যে কত বড় পরীক্ষায় পাশ করছস এটা শুধু আমি জানি। আজকে আমার অনেক সুখের দিন। আজকে আমরা কি খাবো রে বাবা? ও ভাইজান, আমার কিন্তু কালকে ঢাকায় যাইতে হইব, আমার মেডেল দিব তো, ওইটা আনতে যাইতে হইব। মা আমি মিষ্টি খাবো, তুমি অনেক বড় শিক্ষক হয়েছো। হ, আমার বাপেরে তো মিষ্টি খাওয়ামই। তুই খাওয়াবি কেন? মিষ্টি আমি খাওয়াবো। তুই যতবার পাস দিছস ততবার আমি মিষ্টি খাওয়াইছি। গোল্ড মেডেল তুই পাইছস, এবার আমি মিষ্টি খাওয়াবো। মামা চলো, আমরা মামা ভাইটা দুইজনে মিলা মিষ্টি নিয়ে আসি। চলো চলো মামা। চলো চলো। মা, আমার এক গ্লাস পানি দাও তো, অনেক তৃষ্ণা পাইছে। চল শরবত বানাই দিতেছি। আল্লাহ, আমি উর্মির সাথে যে অন্যায় করছি ও কি আমার মাফ করবো কিনা। আল্লাহ আমি জানি আমি অনেক বড় ভুল করছি, ওর সাথে অনেক অন্যায় করছি। আল্লাহ তুমি আমার আর একটু ধৈর্য দাও, উর্মির কাছে মাপ চাও সুযোগ করে দাও। আল্লাহ ধৈর্য। আজকে একটু সত্যি, আজকে আমরা সবাই মিলে চুর করেছি। ওই দেখ পানি করতে মানুষ করেছে। এই দেখি তো কেরা। আল্লাহ আমার একটু ধৈর্য দাও। আল্লাহ তুমি কে? তুমি এখানে বসে আছো কেন? তোমরা কি এই এলাকারই মানুষ? হ্যাঁ। বাবা তুমি কি আমার একটা উপকার করে দিতে পারবা? কি উপকার? বাবা রে, আমারে কি একটু উর্মি গো বাড়িতে নিয়ে যাইতে পারবা? উর্মি মানে কোন উর্মি? ওই যে দক্ষিণ পাড়ায় বাড়ি, সৈকত আর উর্মি দুই ভাই বোন। হ্যাঁ চিনি চিনি, আমি আপনার নিয়ে যেতে পারবো। আচ্ছা বাবা, তাইলে আমার একটু নিয়ে যাও। মনে তুই বাড়িতে যা, আমি ওনারে নিয়ে আনতে বাড়িতে নিয়ে যেতেছি। মা মা ও মা, কি হয়েছে বাবা? তো আগমান গ্রামের খুঁজতে আছে। তুমি তুমি বাইসা আছো? কি রে, কার সাথে? রাসেল, তুমি তুমি বাইসা আছো ভাই? মা দেখো, রাসেল রাসেল বাইসা আছে। রাসেল, তুমি বাচ্চা আছো বাবা? আমি বাইসে আছি, আমি মরি নাই। আমি শুধু মরার মিথ্যা একটা নাটক করছিলাম। শুনেন ফরিদা, এই এলাকাতে এনজিওতে চাকরি করা অবস্থায় এনজিও থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমি আপনারে দিচ্ছি। হ্যাঁ পাইছি। বিনিময়ে আপনি আমার মাঝে মধ্যে বিভিন্ন মেঠে নিয়ে আইসা দিতেন, সেটা ঠিক আছে, কিন্তু এবার আমি একটা বিপদে পড়ে গেছি। কিসের বিপদ? ওই যে আপনার গো এলাকায় কলেজ পড়ুয়া মাইয়া উর্মি, তার সাথে আমার একটা ভাব ভালোবাসা হয়েছিল আর কি। আপনি আবার ভালোবাসাও করবে জানেন নাকি? ওই এই দিক সেদিক করতে যায় আর কি, হয়ে গেছিল। এখন বিষয় হইতেছে তার পরিবারের কাছে সব কিছু বইলে দিছে। ঘটনা হয়েছে কি, ওই ভাব ভালোবাসা করতে যায়া মাইয়াটা আমার ভালোবাসার ফসল তার পেটের মধ্যে তুই লাগেছে। সর্বনাশ, এটা কি করছেন? এখন তার পরিবার থেকে আমাদের চাপ চুপ দিয়া আমারে বিয়ে করাই দিছে। ভালো কাম করছে। আরে রাখেন আপনার ভালো কাজ, কি উল্টাপাল্টা কথা বলতেছে? ভালো কাজ মানে আমার এটা পেশা নেশা দুইটা বলতে পারেন, তাই বলে কি বিয়ে করা আমার পেশা নেশা নাকি? আমি মাঝে মধ্যে একটু ভাব ভালোবাসা করি, বিয়ে শাদী তো আমি করতে পারবো না। শুনেন, আমি আপনার একটা কথা বলি। আমি যেহেতু আপনার সুযোগ সুবিধা দিছি, বিনিময়ে আপনি আমার একটু সুযোগ সুবিধা দিবেন, এটাই কিন্তু স্বাভাবিক। হ্যাঁ ওটা অবশ্যই। এখন আপনি একটা কাজ করবেন, আমি
আজকে এই মুহূর্তে এই এলাকা ছাইরা শহরে চলে যান। আমি শহরে যাওয়ার 2-3 দিন পরেই আপনি উর্মি ও তার পরিবারকে বলবেন আমি শহরে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। আরে না, এইটা আমি পারবো না। আরে ফরিদ ভাই, এতে করে আপনার লাভ হবো। কিসের লাভ? শুনুন, আপনি যদি এই কথাটা তাকে বিশ্বাস করাইতে পারেন, আমি আপনারে 5 লক্ষ টাকা দেব। 5 লক্ষ টাকা? আরে 5 লক্ষ টাকা দিন। তাইলে আপনি নিশ্চিত থাকেন আমি এই বিষয়ে স্মার্ট, বুঝছেন? এমনভাবে অ্যাক্টিং করবো যেন আমার নিজের পোলা বইরা গেছে। ঠিক আছে ঠিক আছে ফরিদ ভাই, আপনার প্রতি আমার প্রচণ্ড বিশ্বাস আছে। তাইলে আপনি একটা কাম করেন, আমি এখন শহরে রওনা দিতেছি। আমি শহরে যাওয়ার 2-3 দিন পর আপনার ফোন দিন, আর আমি বলবো আপনি যাই ওই বাড়িতে বলবেন যে আমি মারা গেছি। আরে ভাই বুঝেন না কেন, এই গ্রামে যে আমার বউ আছে এটা যদি আমার শহরের বউ জানে তাহলে তো আমার মাইরে ফেলাবো। শহরে তো আমার বউ আছে, বাচ্চা আছে, তাকে নিয়ে আমি সংসার করবো। ঠিক কথা কইছেন আপনি, এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। আমি এমনভাবে পানিশমেন্ট করবো, বুঝছেন? আর হাসা হাসা বিশ্বাস করবো যে আপনি বইরা গেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাইলে আমি এখন যাইতাছি। আপনি আপনার কামটা করেন, টাকাটা সময় মতো পাওয়া যাবে, ঠিক আছে? আরে এই বিষয়ে কোনো চিন্তা করেন না, আপনি যান, ইনশাল্লাহ আমি একটি নেশারা। আর কতদিন আমায় তোমার খালাতো ভাইয়ের পরিচয় দিয়ে রাখবা এই বাড়িতে? কেন থাকো, কি সমস্যা? আমাদের বিয়ে করা দরকার, একটা সংসার করা দরকার। হ্যাঁ, সেটা আমিও বুঝি, কিন্তু দেখো তোমার এখনো বিয়ের বয়স হয়নি, আর তাছাড়া তুমি তো এখনো ইনকাম করা শিখো নাই। যতদিন না পর্যন্ত আমি আমার স্বামীর থেকে মোটা অঙ্কের একটা টাকা সরাতে না পারি, ততদিন পর্যন্ত তোমার এই বাড়িতেই থাকতে হবে। কেউ জানতেও পারবে না আর কেউ বুঝতেও পারবে না যে তুমি আমার খালাতো ভাই না, আসলে আমার প্রেমিক। কি ব্যাপার তোমরা এখানে? আর এই ছেলেটাকে? আরে রাসেল, এটা তোমার খালাতো ভাই। কেন আমি তোমাকে বলি নাই যে আমার একটা খালাতো ভাই আছে? ঠিক আছে বলেছিলে, কিন্তু আমি তো চিনি না। এই কি তোমার খালাতো ভাই না অন্য কেউ সেটা তো আমি জানি না। না না দুলা ভাই, আমি ওর খালাতো ভাই, সত্যি। আচ্ছা শোনো না, তুমি আমাকে এটা বলো যে তুমি রুমে আসলে কিভাবে? আমি তো দরজায় তালা দিয়ে আসছিলাম। কেন তুমি ভুলে গিয়েছো আমার কাছে এক্সপায়ার চাবি যে একটা ছিল, সেই চাবি দিয়ে দরজা খুলে আমি ভিতরে ঢুকেছি। শোনো তোমাকে একটা কথা বলি, ও তোমার খালাতো ভাই, কিন্তু তোমরা রুমের ভিতরে মানে এই অবস্থায় কেন আমি বুঝলাম না। তোমরা দুইজন মানুষ একসাথে এইভাবে বসে আছো, এটা কি ঠিক? আরে রাসেল, তুমিও না দেখো না ও আমার থেকে কত ছোট। ও আর আমি দুজন মিলে তোমার বিষয়ে গল্প করছিলাম আর কি। আর সব থেকে বড় কথা হলো যে বাসায় তো আমি একা একা থাকি, একা একা থাকতে আমার একদম বোরিং লাগে। তাই মাঝে মাঝে খালাম্মা আসে, আরিয়ানও আসে। আরিয়ান এবার বললো যে আপু আমি এবার থেকে যাই। হ্যাঁ দুলা ভাই, আমার ওই যে এডমিশন ছিল তো, তাই একটু থাকার দরকার ছিল। আপনাদের যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাব, সমস্যা নেই। না না ঠিক আছে, যেহেতু চলে এসেছো এখনো যাওয়ার দরকার নেই। আচ্ছা রাসেল, ব্যাগের মধ্যে কি আছে? হ্যাঁ ও তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি যে গ্রামে চাকরি করতাম সে গ্রাম থেকে ইমার্জেন্সি আমার ঢাকা আসতে হয়েছে। এখানে 30 লক্ষ টাকা আছে, এই টাকাটা কালকে অফিসে জমা দিতে হবে, তো এই জন্যই আমার আজকে আসা। ও আচ্ছা আচ্ছা, তুমি আবার গ্রামে কবে যাবে? না আমার আর গ্রামে যাওয়া হচ্ছে না, কারণ আমার পোস্টিং হয়ে গেছে ঢাকাতে। বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে ব্যাগটা আমাকে দাও, আমি নিয়ে রেখে দিচ্ছি। না না তোমাকে রাখতে হবে না, আমি এই টাকাগুলো আলমারিতে রেখে দিচ্ছি, কাল সকালে আমার অফিসে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি রুমে আসো, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে যাও, আমি আসছি। আরিয়ান, শোনো, এই তো সুযোগ, আমাদের মোটা অঙ্কের টাকার একটা লাইন ঘাট পেয়ে গেছি। এখন আমরা এটা সরাই বিয়ে করতে পারবো। হ্যাঁ আমিও আসলে তাই ভাবছি, কিন্তু তুমি তো আমার থেকে বয়সে অনেক ছোট। এটা নিয়ে যদি পরে আবার কোনো সমস্যা হয়? আরে বাবা, এখনের যুগ কি আগের মতো আছে? এখনের ছোট বড় বিয়ে কোনো সমস্যা নাই, আমি তোমাকে ভালোবাসি, এটাই তো যথেষ্ট। আচ্ছা তাহলে এখন কি করা যায়? এখন যেভাবে হোক এই টাকাটা আমাদের হাতে আনতে হবে। আচ্ছা তুমি আমার সাথে আসো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। না স্যার, আমার কাছে 30 লক্ষ টাকা একদম সহি সালামত আছে, আপনি কোনো চিন্তা করবেন না।
আমি আগামীকাল সকালে এই টাকা নিয়ে অফিসে যাব। ঠিক আছে স্যার, রাখি। আসসালামু আলাইকুম। কে তুমি? তাড়াতাড়ি নে। আমরা দূরে কোথাও চলে যাব, মানে বিদেশে চলে যাব। আর কোনোদিন এই দেশে আসবো না। চল চল চল। ভাইজান, সবই তো শুনলেন। আসলে আমি ভুল করছি, অন্যায় করছি, অবিচার করছি। উর্মি, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে বুঝি নাই, না বুঝা ভুল করছি, তোমার সাথে অন্যায় করছি। আমি ভাবছিলাম হয়তো তোমার সাইরা যায় আমি আমার আগের সংসার নিয়ে অনেক সুখে থাকবো, ভালো থাকবো। আমি যা করছি সেটা শুধুমাত্র আমার সুখের জন্য করছি, টাকা পয়সার জন্য করছি। আমি আসলে বুঝা সারি নাই যে তুমি আমারে কতটা ভালোবাসো। তোমার ভালোবাসা বুঝি নাই। আমার সন্তান ছিল, আমি সন্তানের ভালোবাসা বুঝি নাই। তুমি জানো আমি যে পাপ করছি সেই পাপের শাস্তি আমি পাইছি। আমি যে এনজিওতে চাকরি করতাম, ওই টাকাটা আমার বউ নিয়ে যাওয়ার পরে তারা আমারে ধরে সেই টাকাটা দেওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে তখন কোনো টাকা ছিল না। আমি টাকাটা দিতে পারি নাই বইলা তারা আমার পুলিশের কাছে তুলে দিছে। আমি জেল কাটছি, 7টা বছর জেলে ছিলাম। জেল থেকে ছাড়া পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই দুনিয়ার কেউ যদি গ্রহণ না করে তুমি আমারে গ্রহণ করবা। আমার বিশ্বাস তুমি আমারে ফিরিয়ে দিবা না। তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ফিরিয়ে দিও না। কে আপনি? আপনাকে তো আমি চিনি না। আপনি আমার কাছে মৃত, আর মৃত মানুষ কখনো তো ফিরে আসতে পারে না। হ্যাঁ, আমি আপনার মরার খবরটা যখন পেয়েছিলাম তখন আমি অনেক ভেঙে গিয়েছিলাম, তবে ভেঙে চুরে নিজেকে আবার নতুন করে গড়েছি। আর আমাকে গড়ার পিছনে একমাত্র হাত আমার ভাইয়ের আর আমার মায়ের। তারা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তোবা ওই দিন আমি নিজেও মরে যেতাম। তবে আমি সব কিছু ভুলে গিয়ে আমি আমার পড়াশোনা চালিয়েছি, আমার সন্তান জন্ম দিয়েছি, এবং কি আমি এখন খুব সুন্দর একটা জবও করছি। আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে সেটা কিন্তু হওয়াটা খুব একটা সহজ ছিল না। আমি আপনার স্মৃতি নিয়ে এতটুকু পর্যন্ত এসেছি। আমার ভাইজান তো অনেকবারই বলেছে নিজের জীবনটা আবার সুন্দর করে শুরু কর, বিয়ে কর, সংসার কর, কিন্তু না, আমি তো মন প্রাণ দিয়ে শুধুমাত্র একজনকেই ভালোবেসেছিলাম, সেটা ছিলেন আপনি। তবে আজকে আপনি আমার সামনে আসার পরে আপনার কাহিনীগুলো যা আমাকে শোনালেন, এখন আপনার প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিচ্ছুই নেই। এবার আমি বুঝতে পেরেছি আমি এতদিন যা করেছি ভুল করেছি। আপনি যেদিন মরে গিয়েছিলেন সেদিনই আমার সব কিছু ভুলে যাওয়া উচিত ছিল। ভুলে গিয়ে নিজের জীবনটা খুব সুন্দর করে সাজানো উচিত ছিল। কারণ আপনার সঙ্গে তো আমি সংসারটা খুব সুন্দর করে সাজাতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল আমাদের সুন্দর একটা সংসার হবে, সেই সংসারে ছোট্ট একটা বাচ্চা থাকবে, আপনাকে নিয়ে আমার সুন্দর একটা সংসার হবে। আমি এই স্বপ্নটা দেখেছি। যেহেতু এই স্বপ্নটা আমার ভেঙে গেছে, আমি তাই নতুন করে আর কোনো স্বপ্ন দেখতে চাই না। আপনি আমার কাছে মৃত, আর মৃতই থাকবেন। আর একটা কথা, আমার সন্তানের কোনো বাবার প্রয়োজন নেই, কারণ এত দিন ধরে প্রত্যেকটা মানুষ জানে আমি একজন সিঙ্গেল মাদার, আর সিঙ্গেল মাদার হয়েই আমি আমার সন্তানকে মানুষ করতে পারবো। আর আমি চাই না কোনো প্রতারকের পরিচয়ে আমার সন্তান মানুষ হোক। আমার সন্তানকে আমি খুব সুন্দর একটা জীবন দিতে চাই, সুন্দর শিক্ষা দিতে চাই। আপনার পরিচয়ে যদি আমি ওকে বড় করি তাহলে আপনার মতনই একটা প্রতারক হবে। তাই আমি আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান। আপনি আমার স্বামী না, আমার স্বামী 7 বছর আগে মারা গিয়েছে, বুঝতে পেরেছেন? এবার এখান থেকে চলে যান, গো। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি,
ক্ষমার যোগ্য না, তারপরেও তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে, ভরসা আছে। প্লিজ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে ফিরাই দিও না। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই, আমারে তুমি ফিরাই দিও না। রাসেল ভাই, আমি বলি কি, দেখো ওর মাথাটা গরম করছে। আসলে এই জীবনে অনেক কষ্ট করছে, নিজেরে দাঁড় করানোর জন্য, বাচ্চাটারে মানুষ করানোর জন্য খায়া না খায়া অনেক কষ্ট করছে। ও এখন পাথর হয়ে গেছে। আমি আমি দেখি পরে কি করা যায়। আপাতত তুমি বাড়ি থেকে যাও। ঠিক আছে, আমি যাই, আমি চলে যাইতেছি। আজকের পর আর কোনোদিন এই বাড়িতে আসবো না। তবে যাওয়ার আগে আমি শুধু আমার সন্তানরে শেষবারের মতো একটু আদর করতে চাই।